নমস্কার, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের অর্থ, পরিকল্পনা ও সমন্বয়, তথ্য এবং প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রণজিৎ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য, আমাদের হাল্লা বলে দর্শকদের জন্য, রাজ্যবাসীর জন্য আপনি সময় বের করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার কাছে বিস্তারিত জানতে চাইব আপনার দপ্তরগুলির বিভিন্ন পদক্ষেপের কথা। দেখুন, রাজ্যের আমি অর্থ দপ্তরের মন্ত্রী, অর্থ এবং পরিকল্পনার সমন্বয়ন দপ্তর এবং আমার সঙ্গে আইটি দপ্তর আমার কাছে আছে। স্বাভাবিকভাবেই অর্থ দপ্তর মোস্ট ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট এটা সরকারের কাছে, কারণ টোটাল রাজ্যের শারীরিকভাবে যেখানে অর্থনৈতিক শৃঙ্খলা এবং মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে, সেটা অর্থ দপ্তর এবং সেই সঙ্গে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, সেটাই আমার কাছে আছে। এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থান আগে যা ছিল, সরকার আমরা এসেছি 2018-এ, আজকে 2023-24-এর লাস্ট পার্টে আছি। তো স্বাভাবিকভাবে রাজ্যের অর্থনীতির অবস্থান অনেক পরিবর্তন হয়েছে। আমি আজকে 1 বছরের অর্থনীতির এই যে দপ্তর আমার সঙ্গে আমি আছি এখানে, এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার 10 বছরের এই শাসন ব্যবস্থার মধ্যে দেশের অর্থনীতি একটা আমূল পরিবর্তন এসেছে, এটা আমরা সকলে জানি। দেশের অনেক অগ্রগতি, সেই বিস্তারিত আলোচনা আমি বলতে চাইছি না, কিন্তু এতটুকু বলতে পারি যেভাবে উনি এই দেশের অর্থনৈতিক অবস্থা আমূল পরিবর্তন করেছেন এবং সারা পৃথিবীতে আজকে আমাদের দেশে অর্থনীতি আমাদের যে এখন 5ম স্থানে আমরা পৌঁছেছি, এবং সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এই পিছিয়ে পড়া এই আমাদের পূর্বাঞ্চল রাজ্যগুলির জন্য আলাদাভাবে উনি অনেক রকমভাবে যোজনাও নিয়েছেন। এর মধ্যে আমরা রাজ্যটা বাদ নেই। রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সকলে জানি, আমাদের রোজগার সীমাবদ্ধ, কিন্তু উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আমাদের মধ্যে আছে সেটা আমরা বিগত 6 বছর যাবৎ আমাদের সরকার, বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আমরা করেছি। প্রধানমন্ত্রীর যে প্রদর্শিত পথ বা ওনার যে চিন্তাধারা, সেটার মাধ্যমে রাজ্যের উন্নয়নের মধ্যে আমরা গেছি। বলেছেন আমাদের পরিকল্পনা, স্বাভাবিক পরিকল্পনা এ রাজ্যের সার্বিক উন্নতি, একদিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে অনেক বৃদ্ধি করে রাজ্যের সার্বিক উন্নয়ন, অপরদিকে রাজ্যের মানুষের আর্থিক অবস্থাকে যাতে আরও বৃদ্ধি করা যায়, রোজগার বৃদ্ধি করা যায়, এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। তার সঙ্গে পরিকল্পনা দপ্তরের মাধ্যমে আমরা পরিকল্পনা করছি কি করা যাবে। গত বছর বাজেট পেশ করেছি, পরিকল্পনা করা হয়েছে কিভাবে আমরা করব, সেটা আমরা করেছি, এবং এবছর শেষ পর্যায়ে, এবং সেটাও আমরা আগামী বছরে কিভাবে করব তারও পরিকল্পনা আমরা নিয়েছি। আচ্ছা, আপনি একাধারে রাজ্যের অর্থমন্ত্রী, অপরদিকে তথ্য এবং প্রযুক্তি দপ্তরের মন্ত্রী। তো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বা সুবিধাগুলি যেগুলি আপামর মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আপনাদের, তো তথ্য প্রযুক্তির কি বহুল প্রয়োগ করছেন আপনারা? দেখুন, এই যে তথ্য প্রযুক্তি দপ্তর, প্রধানমন্ত্রী ডিজিটালাইজ ইন্ডিয়া, সারা ভারতবর্ষের আপনার এখন ডিজিটাল এই ব্যবস্থাপনার মধ্যে এনেছে। স্বাভাবিকভাবে রাজ্যেরও আমরা সেটা আজকে অনেক দূর এগিয়েছি। আজকে আপনি ইয়েতে আমাদের এই রাজ্য, ত্রিপুরা রাজ্য, আমরা এই তথ্য প্রযুক্তি দপ্তরের মাধ্যমে প্রথমে আমরা এই ডিজিটাল ত্রিপুরা করার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। সমস্ত অফিস করা, সমস্ত সরকারি অফিসগুলোকে ফাইলের মধ্যে গিয়ে সমস্ত করার আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সেই সঙ্গে
আমাদের কাজ চলছে যে প্রত্যেকটা সেক্রেটারিয়েটের সঙ্গে ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম এবং বিডিও পর্যন্ত কানেক্টিভিটি ইন্টারনাল মানে সমস্ত আপনার এই ডিজিটাল কানেক্টিভিটি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সেখানে রাজ্যের কোনো উন্নয়ন বা ডেভেলপমেন্টের কথা বলতে গেলে এক মুহূর্তে আমরা আপ টু এখানে বসে সেখানে বিডিও পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সেই সঙ্গে জেনে রাখুন যে আমরা 300টি গ্রামকে আমরা ডিজিটালের সঙ্গে যুক্ত করেছি, কেননা গ্রাম মানে ভিসি এবং জিপি যে গাঁও পঞ্চায়েত এবং এই যে ভিসিগুলোকে যদি আমরা যুক্ত না করতে পারি তাহলে সারা রাজ্যে সার্বিক ডেভেলপমেন্টের প্রশ্ন নেই। এই জায়গা তো আমরা পৌঁছেছি এবং খুব সহসা এ রাজ্যের প্রত্যেকটি জিপি এবং ভিসির সঙ্গে আমরা ডিজিটাল কানেক্টিভিটির জন্য এগিয়ে চলেছি। সেই সঙ্গে অবশ্যই বলেছেন এটা কীভাবে যাচ্ছে সুশাসন। আপনি জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে আমরা কাজ করেছি। মানুষের যে যে প্রয়োজনটুকু আপনি আমাদের এই যে এই ত্রিপুরার যে প্রান্তিক এলাকার মানুষরা, বিশেষ করে জনজাতি অংশের মানুষ, এদের অনেক কিছু অফিসিয়াল একটা প্রয়োজন পড়ে, কোনো পেপারস করা, কোনো সার্টিফিকেট নেওয়া, রেশন কার্ডের কোনো কারেকশন করা, এই পিআরটিসি নেওয়া, এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত তারা কিন্তু যাতে তাদের ঘরে বসে পাওয়া যায়, তাদের লোকালিটির মধ্যে পাওয়া যায়, ভিলেজ লেভেলে পাওয়া যায়, তার জন্য এই আইটি দপ্তরের মাধ্যমে এইটা সমস্ত বিভিন্ন রকম প্রতিটা ব্লককে আপনার মোবাইল ভ্যানের মাধ্যমে আমরা কানেক্টিভিটি করছি। এলাকা এলাকায় গাড়ি ঘুরছে, সেখানে সমস্ত কিছু ল্যাপটপ মানে নেট থেকে সমস্ত কিছু গাড়ির মধ্যে থাকছে। আপনার কিছু প্রয়োজন আছে সেখানে আপনি বললে ওই তাৎক্ষণিক সেখানে কিছু কাগজ আপনাকে পেপার দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে একটা সুশাসন, মানুষকে তার জায়গাতে বসে সরাসরি সরকারি সুযোগগুলো পাওয়া। আমার এই দপ্তরের মাধ্যমে আমরা এই সরকার আমরা এই কাজটুকু করেছি। এরপরে দেখুন এর মধ্যে অনেক কিছু আছে, রোজগার বা বিভিন্ন রকম সঙ্গে যুক্ত আছে, এটার সঙ্গে বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থা শুরু করে দিয়েছে, যে সমস্ত এলাকাতে গিয়ে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেনি, অনেক অসুবিধা আছে, আসছে না, সেগুলো কিন্তু ব্যবস্থার মাধ্যমে আসছে। স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, যেখানে উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব ওনার আছেন, এবং সেখানে একদম গ্রামীণ এলাকাতে যে প্রাইমারি হেলথ সেন্টার এগুলো দিনকে দিন সমস্ত বৃদ্ধি হচ্ছে। সেগুলোর পরিষেবার বাইরেও সেখানে মোবাইল ভ্যানের মাধ্যমেও সেখানে অনেক স্বাস্থ্য পরিষেবার কাজ আমরা করছি। তো এখন আমার দপ্তরে, আমি যে দপ্তরে আছি, এই আপনার এই আইটি সেক্টর, তথ্য প্রযুক্তি এই দপ্তরের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের যে একটা মানে মানুষের কাছে তাদের সহজ উপায়ে তাদের কাছে পৌঁছে যাওয়া, সরকারি কাজগুলো পৌঁছে দেওয়া, সেগুলো কাজ কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। ই অফিস করা এবং ই ক্যাবিনেট করা, সেটা আমরা এই আমার দপ্তরের মাধ্যমে আমরা করতে পেরেছি। আচ্ছা, এবার আমি জানতে চাইব যে জাতীয় অর্থনীতির পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাদের রাজ্যের অবস্থাটা বা তার রাজ্যের চিত্রটা কীরকম? দেখুন, জাতীয় অর্থনীতিতে আমি বলেছি আগে আমরা অনেক যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্যের অবস্থান, আপনি আজকে রাজ্যের অবস্থান জিএসটি যেখানে মানে মাধ্যমে এই রাজ্যের টোটাল দেশের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টোটাল আপনার অর্থনীতি, তার সঙ্গে জিএসটি কালেকশনের উপর আমাদেরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এ রাজ্যের একটা সময় 1000 কোটি টাকার মতো আপনার জিএসটি কালেকশানে হতো, নাকি আজকের দিনে আমরা 22-23-24 আমরা 1600 কোটি টাকার মতো আমরা সেখানে জিএসটি বৃদ্ধি করতে পেরেছি। রাজ্যের সীমিত আয়, রাজ্যের মধ্যে আপনি আয় দেখেন, এবং সেখানে আগে পার ক্যাপিটা একটা মানুষের রোজগার কত ছিল, আমি 2018 সালে ক্ষমতা আসার আগে ধরি, সেখানে পার ক্যাপিটা পার হেড মানুষের ইনকাম ছিল 1,444 টাকা ছিল। আর সেখানে আজকের দিনে রাজ্যের মাথাপিছু আয়, যেখানে পার ক্যাপিটা আয় 1,59,000 টাকারও বেশি প্রতি মানুষের রোজগার বৃদ্ধি পেয়েছে। আপনি বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় দাঁড়িয়েছে। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে যেখানে সর্বভারতীয় যেখানে পার ক্যাপিটা ধরা হয়, তো 1,72,000 পার ক্যাপিটা, তো এখানে আমরা 1,59,000 ইন্ডিয়ার
ভারতীয় আপনার যেখানে পার ক্যাপিটা ভারত সরকারের মানে অল ইন্ডিয়া গড়ে সেখানে 1,70,000। তো আমাদের যে 13,000 টাকা ডিফারেন্স আছে সেটা খুব বেশি দূর লাগবে না, রাজ্যে উন্নয়ন সেভাবে পাচ্ছে। এবার আসুন, মনে করুন আমাদের যে অর্থনৈতিক অবস্থা বলেছেন, তো অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনার যদি আমরা ফিনান্সিয়াল আমরা যদি ধরি জিএসডিপির মধ্যে যদি 2018 সালের যা জিএসডিপি ছিল তার থেকে প্রায় 44,000 এটা সামথিং ক্রোড, আজকের দিন এটা 85,000 সামথিং ক্রোড আমরা পৌঁছে গেছি রাজ্যের। তো অলমোস্ট ডাবল এই জিএসডিপিতে আমরা অর্থনীতিতে আমরা এগিয়েছি। এবং ফিসক্যাল রিপোর্টে এফআরবিএম ফিসক্যাল রিপোর্টে যদি আমি ধরি তো ক্রমান্বয়ে আমরা কিন্তু দিনকে দিন সেখানে আমরা একটা ভালো পজিশনে রাজ্যের সরকারের আপনার এটা আমাদের অর্থনৈতিক অবস্থা হয়েছে। আপনি কোথাও 5% ছিল আপনার ফিসক্যাল টার্গেট, আমাদের সময় ছিল 5% টার্গেট, সেখানে আমরা দাঁড়িয়ে চলে এসেছি প্রায় 3.something%, 3.5-এ। লাস্ট ইয়ার 3.5-এর টার্গেট ছিল, এই বছর আমরা ফিসক্যাল রিপোর্টে আমরা অলরেডি 3 পয়েন্টের নিচে চলে এসেছি। মানে যত নিচের দিকে যাচ্ছে মানে কি এক্সপেন্ডিচার, মনে করেন আপনি এক্সপেন্ডিচার যা করছেন এবং সেখানে আপনার যে ডিফারেন্সটা থাকে সেখানে পার্সেন্টেজের উপরে যতটা বেশি যাবেন ততটা কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থাতে সেটা আপনার দুর্বলতার সুযোগ থাকবে। কিন্তু আমরা সেখানে যতটা করছি টার্গেট করছি 3.5, এবার এর চলে এসেছে 3 পয়েন্ট নিচে। তো এতে আমরা রাজ্যের সারা ভারতবর্ষের অর্থনীতি যদি ফিসক্যাল রিপোর্টে দেখি সেখানে আমাদের অর্থনীতি অনেক পরিবর্তন হয়েছে। আমরা ইচ্ছা করলে অনেক লোন নিতে পারি, কিন্তু আমরা সেখানে সেটা মাত্রা আমরা আরও কমছে। তো এই জায়গাতে রাজ্যের অর্থনীতির অবস্থা এই জায়গায় যেখানে আমরা কোথাও নেই। আমরা রাজ্য অর্থনৈতিক আরও বৃদ্ধি ডেভেলপমেন্টের জন্য আমরা বলেছি যে এরকম ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা প্রায় 5,000 কোটি টাকার উপরে খরচ করেছি গতবার, অন্যান্য বছরের থেকে প্রায় 1,500 কোটি টাকা বেশি। এটা রাজ্যের ডেভেলপমেন্ট। এর বাইরেও বিভিন্ন রকমভাবে আমরা অর্থনীতি আমরা যথেষ্ট বর্তমান পর্যায়ে আমরা সমস্ত এইভাবে আমরা অনেকটা ডেভেলপমেন্ট। আপনি রাজ্যে মাথাপিছু আয়ের কথা বললেন মানুষের, রাজ্যে যারা প্রান্তিক মানুষ রয়েছেন সেই প্রান্তিক মানুষের যে উন্নয়নের যে মাপকাঠি সেটা যদি আপনি একটু আমাদের আলোকপাত করেন। দেখুন, একদম বেসিক পয়েন্ট থেকে বলি, আমি এই যে মাথাপিছু পার ক্যাপিটাল রোজগারটা এটা দিয়ে প্রমাণ করে যে প্রত্যেক মানুষের রোজগারটা বৃদ্ধিমুখী। কীভাবে হচ্ছে আপনি বলছেন, এটা যেমন এখন কৃষি ব্যবস্থাতে একদম গ্রামীণ সেক্টর, একদম এটা মানে অন্তিম লেভেলের সেক্টর, কৃষি সেক্টরকে আপনি ডেভেলপমেন্ট হয়েছে, কৃষিতে রোজগার বৃদ্ধি পেয়েছে এবং আমাদের কৃষিতে অনেক প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। কৃষির যে সামগ্রী সেই সামগ্রীও দেখুন এ রাজ্যের বাইরে দেশ এবং বিদেশেও সেখানে তারা বিক্রি করে পয়সা পাচ্ছে। এবং ভারত সরকারের মাধ্যমে যেখানে আপনার মানে টোটাল আপনার আপনার যে এমএসপি করে দিয়েছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, এবং রাজ্যের অধিকাংশ করে আপনার প্যাডিতে, সেখানে আমরা এমএসপির মাধ্যমে ধান বিক্রি করছি, দিনকে দিন প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। এটা ডাইরেক্টলি কৃষকদের রোজগার হচ্ছে। আপনি আদার্স সেক্টরে আসুন, কৃষকদের জন্য ভারত সরকারের দেওয়া আপনার কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6,000 টাকা পাচ্ছে। এছাড়াও মেশিনারিজ ওদের কৃষি ব্যবস্থাতে সাবসিডির মাধ্যমে পাচ্ছে, ওদের এক্সপেন্ডিচার কমার জন্য মেশিনারিজ অ্যাপ্লাই করার পরে ওদের এক্সপেন্ডিচার কস্ট কমছে, এবার রোজগার পাচ্ছে। তেমনি আপনি আসুন, এটা যেখানে রোজগার বলতে সেখানে মহিলাদের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণ, সরকারের প্রথম লক্ষ্য মহিলাদের সশক্তিকরণ করা। আজকের দিন পর্যন্ত প্রায় 51,000-এরও বেশি যেখানে সেলফ হেল্প গ্রুপ করেছে, প্রায় 5 লক্ষের উপরে মহিলা যেখানে এর সঙ্গে যুক্ত আছে। যদি আমি রিপোর্ট দেখি 2018 সালে সেখানে মাত্র 4,100 এরকম 50 মাত্র এসএইচজি গ্রুপ ছিল, 41-42,000-এর মধ্যে ছিল। আজকে তার কয়েক গুণ, কত গুণ বেড়েছে। তো সেখানে আজকে এটা মহিলাদের শক্তিকরণের জন্য বিভিন্ন এসএইচজি গ্রুপ টিআরএলের মাধ্যমে তাদেরকে লোনের ব্যবস্থা করা হয়েছে, এবং এতে প্রত্যেকটা মহিলা একটা সমান্তরাল থেকে শুরু করে অনেক অনেক বেশি করে তারা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে রোজগার বৃদ্ধি পাওয়া আপনি এতে, এবং বিভিন্নভাবে এন্টারপ্রেনারশিপ মানে যেখানে সুযোগ করে দেওয়া, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবকদের মানে তাদের ডেভেলপ করে নেওয়া,
এখন বিভিন্ন মাধ্যমে RIDF থেকে শুরু করে বিভিন্ন রকম লোন আছে, সেই সিস্টেম করে তাদেরকে আমরা মানে এদের লোনের ব্যবস্থা করে রোজগার করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এটা বলতে হবে যে আজকে মহিলাদের যেরকম আমাদের সরকার, ভারত সরকারের প্রধানমন্ত্রী নিয়েছেন 2 কোটি 3 কোটি মহিলাকে লাখপতি বানাবেন। আমাদের রাজ্যে 2 লক্ষ দিদিকে লাখপতি দিদি বানাবো। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত হয়েছে আগামী 2 বছরের মধ্যে 2 লাখ দিদিকে। এর মধ্যে আপনি শুনে খুশি হবেন যে 80,000 ক্রস করে গেছে, এক প্রতি দিদি 1 লাখ টাকা রোজগারের লাখপতি দিদি হিসাবে নিশ্চিত হয়েছে। তো এই যে টোটাল মানে আপনার রোজগারের বৃদ্ধি, কর্মসংস্থান, তো এখন এই কর্মসংস্থানের প্রতি সরকার বিভিন্নভাবে জোর দিয়েছে। এটা কর্মসংস্থান মানে এটা মেনে নিতে পারে না যে সরকারি চাকরি কর্মসংস্থান। সরকারি চাকরিও কর্মসংস্থান একটা পার্ট অফ দ্য অবশ্যই, কিন্তু তার বাইরেও যাতে রোজগার করতে পারে এই দিক দিয়ে রোজগার বেড়েছে। এবং আপনার এবং আমরা অর্থনীতিতে সবাই রোজগার এটা নিশ্চিত রোজগার ব্যবস্থা। এই প্রসঙ্গে আবার আসছি যে সরকারিভাবে মানে যারা শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত যারা বেকার রয়েছেন, মানে তাদের জন্য আপনার দপ্তরের কি ভূমিকা? দেখুন, এটা অর্থ দপ্তর, আমার দপ্তর মেনে এটা সারা রাজ্য সরকারের ব্যাপার। যে অর্থ দপ্তরের মানে সেই রাজ্য সরকারের ব্যাপার। কর্মচারী মানে শিক্ষিত বেকারদের 2018 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের এই সরকারের চাকুরি শিক্ষিত বেকাররা দফায় দফায় বিভিন্ন রকম সরকারি চাকুরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, কোনো চাকুরি পুরো টোটাল সরকারি চাকুরির ক্ষেত্রে ট্রান্সপারেন্ট সিস্টেম আমরা চালু করেছি, প্রধানমন্ত্রীর নীতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। যে ট্রান্সপারেন্সি থাকতে হবে, কোন রকম এটা নয় যে কাকে চাকরি দেব সেটা তার যোগ্যতার উপরে নির্ভর করবে, সেখানে কোথাও হস্তক্ষেপ হয় না, এটা নিশ্চিন্ত আমরা বলতে পারি। এবং সেখানে চাকরি হচ্ছে, একদিকে এই চাকরি হচ্ছে, তেমনি আপনি জিআরবিটির মাধ্যমে আপনারা দেখেছেন প্রায় আপনার 1900 কাছাকাছি চাকরি হয়েছে গ্রুপ সিতে। গ্রুপ বিতে প্রায় 2500 লোকের চাকরি অলরেডি প্রসেস প্রায় চূড়ান্ত পর্যায়ে গেছে, চাকরি হবে। তো শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা কেন, এর বাইরেও টিপিএসসির মাধ্যমে সরকারি চাকরি হচ্ছে। যে সেক্টরে যেখানে যেখানে আপনার ভ্যাকেন্সি আছে ডিপার্টমেন্ট, সে ডেপোর দেখে দেয়, সেগুলো ফিল আপ করে সরকারি চাকরি হচ্ছে। চাকরি বন্ধ নেই, চাকরি হচ্ছে। এর বাইরেও কন্ট্রাকচুয়াল বেসে চাকরি দিচ্ছি আমরা, আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি হচ্ছে। তো আলটিমেটলি এখানে একটা ভালো সংখ্যা সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, নিয়মিত অনিয়মিত। পাশাপাশি যুবকদের জন্য স্বরোজগারের জন্য আপনার স্পেশাল বিশেষ কি কি পদক্ষেপ? এটাই বলেছি যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবকদের বিভিন্ন রকমভাবে মানে তাদেরকে ট্রেনিং করে তাদেরকে ট্রেন করা হচ্ছে। তারা বিভিন্নভাবে সরকারি লোন, বিভিন্নভাবে যে লোনের ব্যবস্থা করা আছে, সরকার লোন দিচ্ছে, তাদের এন্টারপ্রেনারশিপ এরকম মানে দিয়ে তাদের মাধ্যমে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একদিকে সরকারি চাকরি, একদিকে স্বরোজগারের জন্য স্বাবলম্বনের মাধ্যমে লোনের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্নভাবে কোটি কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং যারা রোজগার করতে চায় তাদের মধ্যে সরকার সমস্ত এই বেকার যুবক যুবতী থেকে শুরু করে সকলের সঙ্গে সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে আমরা তার ব্যবস্থা করছি, নিশ্চিত কোথাও অভাব নেই আমরা। এইবার একটা বিষয় যেটা সবাই মানে রাজ্যবাসী জানতে চাইছেন, যে এই যে সামনে বিধানসভা অধিবেশন, তো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কি সুখবর রয়েছে আপনার কাছে? দেখুন, সরকারি কর্মচারীদের যদি তাদের বিভিন্ন রকম ডিএ এসব দেওয়ার ব্যবস্থাপনা গত 18 থেকে শুরু করে 2022 পর্যন্ত, এটা বোধহয় এ রাজ্যের ইতিহাস যে 8%, 12%, 20% একসঙ্গে তাদের ডিএ বাড়ানো হয়েছে। 2.53% আগে দেওয়া হয়েছে, 20% দেওয়া হয়েছে। তারপরেও যে কেন্দ্রীয় সরকারের যে হারে, সে রাজ্যের সঙ্গে তার একটা নিশ্চয়ই ডিফারেন্স আছে, থাকে। কেন্দ্রীয় সরকারের সমানভাবে রাজ্য সরকারগুলো, সেখানে আমাদের রাজ্যের মতো ছোট রাজ্য, ক্ষুদ্র রাজ্য, যার আর্থিক সীমাবদ্ধতা আছে, এটা মানতে হবে। যে রাজ্যের নিজস্ব আয় কত, নিজস্ব আয় আপনার বিলো 4,000 crores, আগের থেকে 4-5 থেকে 600 আমরা প্রায় 14% আমরা এনহেন্স করেছি, কোথাও ট্যাক্স না বাড়িয়ে, কোথাও না বাড়িয়ে।
মানুষের উপরে অযথা কর চাপিয়ে দেইনি আমরা। আমরা বিভিন্নভাবে এক্সাইজ ডিউটিতে, ট্যাক্সের সমস্ত দিক দিয়ে আমরা জিএসটিতে বেড়েছে, আমরা বেড়েছি। কিন্তু তারপরেও সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সরকারি কর্মচারী ডিফারেন্স আছে সেটাকে অবশ্যই আমরা রিয়েলাইজ করি, এবং এটা অবশ্যই আগামী 1 মার্চ 2024 যেটা আমরা যাচ্ছি, যে দ্বিতীয় পর্যায়ের আমাদের এই সরকারের দ্বিতীয়বারের জন্য বাজেট পেশ করতে আমরা যাচ্ছি। কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা সরকাররা আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের এটা আছে। তবে অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা সরকাররা আছে, এবং সেটা কতটুকু কি করা যায়, কিভাবে করা যায় তাদের জন্য নিশ্চয়ই সেই সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এটা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে উনি রাখবেন, নিশ্চয়ই রাখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমাদের এমন অবস্থাও নেই যে একেবারে কিছু করা যাবে না, আবার সবটা করে যাওয়া, বেশি করে দেওয়া যাওয়া, সেটাও আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা সম্ভাবনার মধ্যে পড়ে না। তবে যতটুকু সম্ভব রাজ্য সরকারের কোষাগার, রাজ্যের আর্থিক স্থিতি, তার উপর নির্ভর করে সরকার কর্মীদের পাশে থাকার ব্যবস্থা সরকার করবে। রাজনৈতিক প্রসঙ্গের বিভিন্ন আলোচনার পর এবার আমরা আপনার একটু ব্যক্তিগত পরিসরে যাব। আপনি একজন স্নেহপ্রবণ ব্যক্তিত্ব বলে পরিচিত। রাজনীতি ছাড়াও আপনার পরিবার রয়েছে, প্রিয়জন রয়েছেন, যে সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক জীবনের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করেন আপনি? দেখুন, অ্যাকচুয়ালি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হওয়াটা আমি 2003-এর কিছু আগে থেকে সরাসরি যুক্ত হয়েছি। আচ্ছা, এর আগে কি প্রফেশনে ছিলেন? হ্যাঁ বলছি, এর আগে আমার দাদা রঞ্জিত সিংহ রায়, যিনি মারা গেছেন, উনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তো পরিবারের মধ্যে রাজনীতি উনি করতেন, তো স্বাভাবিকভাবে আমরা ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও ইনডাইরেক্টলিও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হতো। কিন্তু আমি সে সময় বিজনেসম্যান, পড়াশোনা করে এসে আমার পারিবারিক ব্যবসা ছিল, এবং আজকেও আছে সেটা, যে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে থাকতাম। দাদা রাজনীতি করতেন, কিন্তু দাদার যখন রাজনীতিতে সরে গেলেন তখন 2003 সালে আমাকে বিভিন্নভাবে রাজনীতিতে সরাসরি যুক্ত হতে বাধ্য হয়েছি। বাধ্য মিন্স ইন্টারেস্ট না থাকলে হবে না, হয়েছি। 2003 থেকে আমি ইলেকশন ফেস করি। 2003 ইলেকশন ফেস করেছি আমি। অল্প মানে তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, 879 ভোটে আমি পরাজিত হয়েছি 31 রাধাকিশোর বিধানসভা কেন্দ্র থেকে। ঠিক আছে, অত্যধিক যা অত্যাচার দেখেছি ওই সময়, একসময় মনটা ভেঙে গেছে, আর রাজনীতি করবো না। 2008-এ ইচ্ছা ছিল না, তারপরে সবার সমস্ত বলাতে দাঁড়িয়েছি। সেখানেও 467 ভোটে আমাকে পরাজিত হতে হয়েছে। এটা অনেক কাহিনী আছে, এগুলো বলতে চাই না আমি। এরপরে কিন্তু একটা মনের মধ্যে হয়েছিল, না এটা কীরকম হলো, এই পরাজয়ের পেছনে মানুষ মেনে নিতে পারেনি, বিভিন্ন রকম যে অপকায়দা ছিল। 2013-এ একদম গ্রাসরুট থেকে প্রতিদিন মানুষের সঙ্গে থেকে তৎকালীন সময়ের বামফ্রন্টের একজন মন্ত্রীকে হারিয়ে আমিও 883 ভোটে আমি জিপ বিজয়ে আমি বিধানসভা আসি। তারপর থেকে ক্রমান্বয়ে 18-এ আসা, মিনিস্টার হওয়া, 23-এ আসা, মিনিস্টার হওয়া। এর বাইরে আমার জীবন স্বাভাবিক কথা, আমাদের পরিবার স্বাভাবিক, আমরা একটু আমাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড এটা ধার্মিক ব্যাপার সঙ্গে সবাই যুক্ত থাকে, আমিও ছিলাম। আমি এর মধ্যে অবশ্যই খেলাধুলা করতাম, মানে কলেজ জীবনে। এর সঙ্গে পাশাপাশি সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলাম, নন পলিটিক্যাল। যেখানে স্থানীয় ক্লাব ছিল, আমি 35 ইয়ার্স সে ক্লাবের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাদের এখানে রাম ঠাকুর সেবাশ্রম আছে, যেটা মানে আমার দাদু ছিলেন সভাপতি, ওনার অবর্তমানে ওনার যখন চলে যান, এরপরে আমি আজকের দিনও টিল টুডে আমি সেটার সভাপতি হিসাবে আছি, এবং সেই সঙ্গে আমার পুরোপুরি আশ্রমের সঙ্গে যুক্ত থেকে আমি এটা কাজ করছি। তার বাইরেও জগন্নাথ বাড়ি আমাদের পুরনো রাজামলের, তারও সেখানে আমি সভাপতি। আলটিমেটলি আমার ওই জায়গার সঙ্গে আমি সবসময় যুক্ত থাকতে হয়। তো এর উৎসব, বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে আমি যুক্ত থাকি। রাজনীতির বাইরে আমার এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকি। এর বাইরেও ধরুন রাজনীতি কারণে আমার অবসর সময় বলতে, যেখানে হলিডে থাকে, কাজ না থাকে,
তো সেটাই আমি জানতে চাইছিলাম, আপনার যে মি টাইম রয়েছে, যে নিজস্ব সময়, সেটা আপনি কিভাবে কাটান, কি অবকাশে কি করতে ওইটাই ভালোবাসেন? যে এরপরও দেখুন রাজনীতি যে জায়গায় করি, অবসর সময় বলতে সেখানে খুবই সংক্ষিপ্ত সময়। পরিবার আছে, ছেলে মেয়ে আছে, মিসেস আছে, পরিবারের অন্যান্য আমার মানে নিকটাত্মীয়রা আছে, তো ওদের সঙ্গে ওদের তো সামাজিক অনুষ্ঠান থাকেই, কিন্তু তারপরেও যে এরপরে এমন হয়ে গেছে এত দীর্ঘদিন রাজনীতির কারণে যে অবসর সময় পেলে কোথাও গ্রামে চলে যাই, চলো সেখানে মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলি, আমার যেখানে গ্রাম এরিয়া ভিলেজগুলো এরিয়া আছে সেখানে যাই। তো এইভাবে চলছে জীবন। আর এরপরে পরিবারের সঙ্গে সময় খুব বেশি দেওয়া সম্ভব হয় না। তার মধ্যেও ধরুন এগুলো আছে, ঠাকুর আশ্রম টাশ্রম নিয়ে আছি, বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠানে যোগদান করি, নিজে খেলতাম, বর্তমানে হয়তো খেলি না, খেলাধুলাতে নেই, এগুলো আছে। বাকি কার্যক্রম দেখি, এটাই আমারভাবে দিন কাটে এবং ভালোই আছি। তবে এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে, সত্যি কথা বলতে কি, এই দায়িত্ব দপ্তর পাওয়ার পরে মানে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, তো এই দায়িত্বের পরে স্বাভাবিক কথা, আমি যেরকম আগে ছিলাম যে এগ্রিকালচার মিনিস্টার, আমি ছিলাম ট্যুরিজম মিনিস্টার, ছিলাম ট্রান্সপোর্ট মিনিস্টার, তো এগ্রিকালচার খুব আমার ইম্পর্টেন্ট, খুব ভালো লাগতো। আমাদের পারিবারিকও প্রচুর কৃষি জমি আছে, আজকেও আছে, সেগুলো আমরা করি, সেখানে যাই আমরা। তো এর সঙ্গে যুক্ত থেকে সারা রাজ্য ঘুরে বেড়াতাম। ট্যুরিজম ডিপার্টমেন্টও আমরা শুরু করেছি, আপনি যেখানে ছিল সে থেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, কিন্তু এর সঙ্গে আজকে অর্থ দপ্তর, অর্থ পরিকল্পনা এবং আইটি দপ্তর, এটা মোটামুটি মনে করুন অফিসে বসেই কাজ করার সময়। আর অর্থ দপ্তরের কাজ মানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটাকে সব সময় থাকতে হয়, অলওয়েজ সমস্ত রিকোয়ারমেন্ট, সমস্ত ডিমান্ড এবং সমস্ত কিছু সময় মতন যদি না করি, তাহলে স্টেটের ডেভেলপমেন্টও সেখানে পিছিয়ে পড়বে। এই হচ্ছে আমার কর্মজীবন বর্তমানে। আর আছি সমস্ত বাকি কিছু সামাজিক কাজকর্ম নিয়ে, এটা আমার। অসংখ্য ধন্যবাদ প্রণজিৎ বাবু আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হাল্লাবোলের যে দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, আজকের অনুষ্ঠান আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকবেন হাল্লাবোল। সকলকে নমস্কার।